দুদিনের সফরে কাল ঢাকায় আসছেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড ট্রাম্প। র্যাবের উপর নিষেধাজ্ঞা, ভিসা নীতি গুরুত্ব পাবে বৈঠকে। অর্থনৈতিক উন্নয়নের নানান বিষয় থাকছে আলোচ্য সূচিতে। আমাদের সাথে ওদের প্রচুর মেকানিজম আছে, প্ল্যাটফর্ম আছে, ডায়ালগ আছে। ভিসা নীতি কিংবা র্যাবের কিছু ব্যক্তি বিশেষের উপর নিষেধাজ্ঞা, সেগুলো নিয়ে তো অবশ্যই আলোচনা হবে। যুক্তরাষ্ট্রের মদদে আন্দোলনের নামে উত্তেজনা ছড়ানোর চেষ্টা প্রতিহত করা হবে, হুঁশিয়ারি ওবায়দুল কাদেরের। বিদেশিদের ওপর নির্ভর করে আন্দোলন করে না বিএনপি। আমাদের দেশে এসে বিএনপিকে আবারও মদদ দেবে, চাঙ্গা করবে, সেই পরিস্থিতি বোধ এখন বিশ্ব রাজনীতিতে মোটেই নেই। ওনার আশা নিরাশায় আমাদের কিছু আসে যায় না। বাংলাদেশের মানুষ তার সমস্যার সমাধান বরাবরই নিজেরা করেছে। মানুষের ন্যায্য আন্দোলনের সমর্থন করতে চায়, আমরা তাদের ধন্যবাদ জানাই। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি ওমর ইনান। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। স্বজনদের অপেক্ষার পালা শেষ। জলদস্যু মুক্ত এমভি আবদুল্লাহ নোঙ্গর করেছে কক্সবাজারের কুতুবদিয়ায়। কাল বোটে করে চট্টগ্রাম ফিরবেন 23 নাবিক। আপিল বিভাগে চূড়ান্ত নিষ্পত্তির আগে ফাঁসির আসামিকে কন্ডেম সেলে রাখা যাবে না, আদেশ হাইকোর্টের। অন্য বন্দীদের মতো কারাগারে সুযোগ সুবিধা দেওয়ার নির্দেশ। এখনও ভিসা জটিলতা কাটেনি 9,000-এর বেশি হজ যাত্রীর। সৌদি রাষ্ট্রদূতের সঙ্গে সৌজন্য সাক্ষাতে সমস্যা সমাধানের আহ্বান প্রধানমন্ত্রীর। আশ্বস্ত করলেন ইসা ইউসেফ। ঈদের আগে ব্যবসায়ীদের লুটের উৎসব। পেঁপের কেজি 70 টাকা, বেগুনের সেঞ্চুরি, ডিমের ডজন 150। অস্থির মশলার বাজারও। খাদ্য মূল্যস্ফীতি বেড়ে 10% উপরে। এবং ভারতের লোকসভা নির্বাচনের চতুর্থ দফার ভোট গ্রহণ শেষ। ভোট পড়েছে 60%-এর বেশি। পশ্চিমবঙ্গের কয়েকটি কেন্দ্রে সহিংসতা, তৃণমূল কর্মীর কান কেটে নেওয়ার অভিযোগ। কাল দুদিনের সফরে আবারও ঢাকা আসছেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড ট্রাম্প। নির্বাচনের পর যুক্তরাষ্ট্রের প্রথম উচ্চ পর্যায়ের এই সফরে সম্পর্ক জোরদারির লক্ষ্য বলে জানাচ্ছে স্টেট ডিপার্টমেন্ট। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, র্যাবের উপর নিষেধাজ্ঞা বা ভিসা নীতি দুদেশের সম্পর্কে যে রেখাপাত করেছে সেটা আলোচনায় থাকবে। এছাড়াও অর্থনৈতিক উন্নয়নের নানান বিষয় রয়েছে আলোচ্য সূচিতে। মানুষের দেশ বাংলাদেশে ফিরে আসতে পেরে আমি আনন্দিত। নির্বাচনের আগে 2 দফা মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড ট্রাম্পের সফর অভ্যন্তরীণ রাজনীতির আলোচনা সমালোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছিল। পরিবর্তিত প্রেক্ষাপটে নির্বাচনে 4 মাস পর আবারও ঢাকায় আসছেন ট্রাম্প। এবার আর থাকছে না রাজনীতি, সরকারি পর্যায়ে বৈঠকই সফরের মূল আকর্ষণ। তবে বাদ পড়েনি সুশীল সমাজের সঙ্গে সাক্ষাৎ। আমরা কর্মকর্তার লেভেলে আমরা মিট করব মোস্টলি। সুতরাং আমরা কোন কোন মেকানিজমকে আরও এগিয়ে নেওয়া যাবে এর মধ্যে, সেই বিষয়ে আলোচনা হবে। মার্কিন পররাষ্ট্র দফতরের ওয়েবসাইটে বলা হয়েছে 10 থেকে 15 মে ভারত, শ্রীলঙ্কা, বাংলাদেশ সফর করবেন ডোনাল্ড ট্রাম্প। এসব দেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার সহ মুক্ত, অবাধ ও সমৃদ্ধ ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল বাস্তবায়ন গুরুত্ব পাবে সফরে। মূল দ্বিপাক্ষিক বৈঠক হবে পররাষ্ট্র সচিবের সঙ্গে। মাসুদ বিন মোমেন জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক আরও জোরদারে নানা পথ খোঁজার চেষ্টা থাকবে বৈঠকে। আমাদের সাথে ওদের প্রচুর মেকানিজম আছে, প্ল্যাটফর্ম আছে, ডায়ালগ আছে। তো এইগুলা সবগুলাই আরও কিভাবে রিঅ্যাক্টিভেট করা যায়। একটি নতুন সরকার গঠিত হয়েছে, স্টেবল একটি সরকার, তারা তাদের রেগুলার কর্মকাণ্ড এগিয়ে নিয়ে যাচ্ছে। আমরা বিভিন্ন দেশের সাথে আমাদের সম্পর্ক এগিয়ে নিয়ে যাচ্ছি। সুতরাং সকল দেশই মনে করছে যে এখন আমাদেরকে সাথে এঙ্গেজ করা। এদিকে সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক অনুষ্ঠানে মন্ত্রী হাসান মাহমুদ বলেন, র্যাবের উপর নিষেধাজ্ঞা, ভিসা নীতির মতো ইস্যুতে ঢাকা ওয়াশিংটন সম্পর্কে যে রেখাপাত হয়েছে তা নিয়ে আলোচনা হবে। অর্থনৈতিক সম্পর্ক আছে, আমাদের নানা ক্ষেত্রে কোঅপারেশন আছে, সেগুলো নিয়ে তো অবশ্যই আলোচনা হবে। ভিসা নীতি কিংবা র্যাবের কিছু ব্যক্তি বিশেষের উপর নিষেধাজ্ঞা, সেগুলো আমাদের সম্পর্কের ক্ষেত্রে কিছুটা রেখাপাত করেছে তো বটেই। সেগুলো আমরা অবশ্যই আলোচনা করব এবং সেগুলো যাতে সহজীকরণ হয়
বা উঠে যায়, সে নিয়ে আমরা মার্কিন প্রশাসনের ইতিপূর্বে হোয়াইট হাউস এবং স্টেট ডিপার্টমেন্টের যে সমস্ত কর্মকর্তা এসেছিল তাদের সাথে আলোচনা করেছি। সেই প্রসঙ্গগুলো স্বাভাবিকভাবে আসতেই পারে। ডোনাল্ডুর সফরে অর্থনৈতিক সম্পর্ক জোরদার হবে বলেও আশাবাদ পররাষ্ট্রমন্ত্রীর। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। জনগণের সরকারের ওপর বিদেশি মাতব্বরি চলবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বলেন, যুক্তরাষ্ট্রের মদদে বিএনপির আন্দোলনের নামে উত্তেজনা ছড়ানোর চেষ্টা প্রতিহত করা হবে। এদিকে বিএনপি নেতারা বলছেন, বিদেশিদের উপর নির্ভর করে আন্দোলন করে না তাদের দল। গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান বিএনপি মহাসচিবের। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পেরিয়ে গেছে 4 মাস। নতুন সরকার গঠনের পর লাগাতার আন্দোলনের কথা বললেও জোরালো কোনো অবস্থান করতে পারেনি বিরোধী রাজনৈতিক দলগুলো। সোমবার প্রবীণ রাজনীতিবিদ বাংলাদেশের কমিউনিস্ট পার্টির উপদেষ্টা হায়দার আকবর খান রনর মরদেহে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানায় বিভিন্ন রাজনৈতিক দল। সেখানে বিএনপি মহাসচিব সরকার বিরোধী সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ আন্দোলনের আহ্বান জানান। আলাদা অনুষ্ঠানে দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, বিদেশিদের উপর নির্ভর করে আন্দোলন করে না বিএনপি। ডোনাল্ড লুর সফর নিয়ে ভাবছে না দল। ডোনাল্ড লুর ব্যাপারটা অতখানি গুরুত্বপূর্ণ মনে করলে আমরা বলতাম, বাংলাদেশের মানুষ তার সমস্যার সমাধান বরাবরই নিজেরা করেছে। বিএনপি কখনো সহিংস আন্দোলনে বিশ্বাস করে না। সহিংসতা সরকার করে এবং সরকার সেটার দায় আমাদের উপর চাপিয়েছে। দুর্ভাগ্যজনকভাবে বিভাজনটা সৃষ্টি হয়েছে বাংলাদেশে। সেই বিভাজন থেকে আমাদের সকলের বেরিয়ে আসা উচিত এবং সকলের একই সঙ্গে বাংলাদেশের কল্যাণের জন্য, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য কাজ করা উচিত। রাজনৈতিকভাবে মোকাবিলা না করে আন্দোলনের নামে জ্বালাও পোড়াও করলে পালানোর পথ পাবে না বিএনপি। ধানমন্ডিতে সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এমন হুঁশিয়ারি দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। বলেন, কোনো বিদেশি শক্তির ভয়ে ভীত নয় আওয়ামী লীগ। কেউ আমাদের দেশে এসে এখানে বিএনপিকে আবারও মদত দেবে, চাঙ্গা করবে, সেই পরিস্থিতি বোধ এখন বিশ্ব রাজনীতিতে মোটেই নেই। উপজেলা পরিষদ নির্বাচনে এমপি মন্ত্রীদের স্বজনদের অংশগ্রহণ প্রসঙ্গে ওবায়দুল কাদের নিশ্চিত করেন, আওয়ামী লীগের সিদ্ধান্তে পরিবর্তন হয়নি। মনে করিয়ে দেন, শাস্তি বিভিন্নভাবেই হতে পারে। মনে রাখেন, আওয়ামী লীগ ৭৩ জন এমপিকে মনোনয়ন দেন, ২৫ জন মিনিস্টারকে ক্যাবিনেট থেকে বাদ দিয়েছে। শাস্তিটা অনেকভাবে। 14 দলীয় জোটের প্রধান হিসেবে প্রধানমন্ত্রী আলোচনায় বসবেন বলেও জানান ওবায়দুল কাদের। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। অন্য প্রসঙ্গ, অবশেষে স্বজনদের অপেক্ষার পালা শেষ। জলদস্যু থেকে মুক্তির ঠিক 1 মাস পর এমভি আবদুল্লাহ নোঙ্গর করেছে কুতুবদিয়ায়। কাল বিকেলে বোটে করে চট্টগ্রামে এসে স্বজনদের সঙ্গে মিলিত হবেন 23 নাবিক। উন্মুক্ত জলসীমায় ঘন্টায় 11.5 নটিক্যাল মাইল গতিতে ছুটে কক্সবাজারে কুতুবদিয়ায় নোঙ্গর করেছে বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহ। সোমালিয়ায় জলদস্যু মুক্ত হওয়ার ঠিক 1 মাস পর নিজ ভূখণ্ডে ফিরে আসার আনন্দে উদ্বেলিত ছিলেন নাবিকেরা। সোমবার দুপুর 2টার দিকে কক্সবাজারে জলসীমায় প্রবেশ করে এমভি আবদুল্লাহ। সন্ধ্যার আগে কুতুবদিয়ায় নোঙ্গর করে জাহাজটি। এখান থেকেই দুবাইয়ের হামরিয়া বন্দর থেকে আনা চুনামাটি লাইটারের জাহাজে খালাস করা হবে। মঙ্গলবার জাহাজটিতে যোগ দেবে নতুন 23 জন নাবিক। তাদের কাছে দায়িত্ব হস্তান্তর করে জাহাজ থেকে নেমে আসবেন পুরাতন 23 জন। তাদেরকে বোটে করে নিয়ে আসা হবে চট্টগ্রাম নগরীর সদরঘাটে। এখানে স্বজনদের সঙ্গে মিলিত হবেন তারা। বাংলাদেশি হজ যাত্রীদের সুবিধায় ভিসা অনুমোদনের সময় বাড়াতে এবার সৌদি আরবকে আহ্বান জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত সৌজন্য সাক্ষাৎ করতে গেলে প্রধানমন্ত্রী এই আহ্বান জানান। বেলা 10টায় প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে সরকার প্রধান শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত ইসা আল দুহাইলান। পরে প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে জানানো হয়, হজে যাওয়ার ভিসা না পাওয়া সবাই যাতে অংশ নিতে পারেন, তাই ভিসা সহজ করতে প্রধানমন্ত্রী অনুরোধ জানিয়েছেন। জবাবে দ্রুতই ভিসা না পাওয়া 10,000 যাত্রীর সমস্যা সমাধানে
উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন সৌদি দূত। এ সময় বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী সৌদি কোম্পানি ও প্রকল্পের তালিকা প্রধানমন্ত্রীকে তুলে দেন রাষ্ট্রদূত। এদিকে এখনও ভিসা জটিলতা কাটেনি ৯,৩৭৭ জন হজ যাত্রীর। তবে উদ্বিগ্ন হওয়ার কারণ নেই বলছে হজ অফিস। আর হাব বলছে আগামী দুদিনের মধ্যেই ভিসা জটিলতা নিরসন হবে। এর মধ্যে ৮টি ফ্লাইটে আজ সৌদি যাচ্ছেন ৩,২৮৩ জন। বেশিরভাগ হজযাত্রী রেজিস্ট্রেশন করেছেন ৪ বছর আগে। অবশেষে ইমিগ্রেশন শেষ করে বিমানবন্দরের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া বাসে ওঠার সময় প্রত্যেকের মুখে ছিল আনন্দের ছাপ। মহান আল্লাহর ঘরকে কাছ থেকে দেখার কথা ভেবেই আনন্দ হজযাত্রীদের চোখে মুখে। বলছিলেন এই দিনটির জন্য তাদের অপেক্ষার প্রহর গোনার গল্প। এই ৪ বছর যে অপেক্ষা করতেছি যা বৃথা যাচ্ছে না ইনশাআল্লাহ। অনেক খুশি লাগছে যে আলহামদুলিল্লাহ আল্লাহ নিয়ে যাচ্ছে তাড়াতাড়ি। আল্লাহ হুকুম করছে এই পর্যন্ত, ইনশাআল্লাহ আমরা রেডি হয়ে আসছি, বাকিটা আল্লাহর ইচ্ছা। আগের বছরগুলোর মতো এবার নেই তেমন কোনো অসন্তোষ। তবে হজযাত্রীদের চাওয়া এই ধারাবাহিকতা যেন বজায় থাকে। অতি সহজে আসতে পারলাম এবং এখানকার যে ম্যানেজমেন্ট খুব ভালো আছে। এবছর হজের ব্যবস্থা মানে খুব সুন্দর, হাজিদের কোনো হয়রানি নাই। এদিকে নিবন্ধিত হজযাত্রীদের মধ্যে এখনও ৯,৩৭৭ জনের ভিসা ইস্যু হয়নি। যদিও হাবের সভাপতির আশ্বাস, আগামী 2 দিনের মধ্যেই কেটে যাবে ভিসা সংক্রান্ত সব জটিলতা। আগামী 2 দিনের মধ্যে সব ভিসা হয়ে যাবে। যেগুলি পরে হচ্ছে এগুলি নিয়ে কোনো আমাদের শঙ্কাও নেই, বিকজ এগুলির ফ্লাইট কিন্তু অনেক পরে। ভিসা জটিলতা বা কোনো বিষয় এখন এগুলো নাই। যে সমস্যাগুলো হচ্ছে কিছু আছে শারীরিক সমস্যা। একটা ফ্লাইটে হয়তো 2-4টে ফ্লাইটের মধ্যে 1-2 ফ্লাইট এরকম মিস হয়েছে, সেগুলো এরকম ইস্যু ছাড়া অন্য কোনো ইস্যু নাই। হজযাত্রার ৫ম দিনে 8টি ফ্লাইটে বাংলাদেশ থেকে জেদ্দা যাচ্ছেন ৩,২৮৩ জন হজযাত্রী। আল আমিন তুষার, সময় সংবাদ, ঢাকা। কোরবানির ঈদের আগেও ব্যবসায়ীদের লুটের উৎসব। রোজার আগের কায়দায় সিন্ডিকেট ব্যবসায়ীরা বাড়াচ্ছে দাম। রাজধানীতে 1 কেজি পেঁপে বিক্রি হচ্ছে 70 টাকায়, বেগুন ছুঁয়েছে সেঞ্চুরি, ডিমের ডজন ঠেকেছে 150-তে। মুরগি, গরু, খাসি সহ মাছের দামও বাড়তে। ক্রেতারা বলছেন ইচ্ছে মতো দাম হাঁকালেও দেখার কেউই নেই। এদিকে খাদ্য মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে 10.2%। রমজানের ঈদের আগের পরিস্থিতি যেন আবার ফিরেছে রাজধানীতে। প্রতিদিনই বাড়ছে কোনো না কোনো পণ্যের দাম। ব্যবসায়ীদের স্বেচ্ছাচারিতার বলি ক্রেতারা। 1 সপ্তাহ আগেও 1 ডজন লাল ডিমের দাম ছিল 120 টাকা, অথচ সরবরাহ কমের অজুহাতে এখন তা ঠেকেছে 150-তে। ভোক্তার অভিযোগ, পরিস্থিতি এমন যে রাত পোহালেই কোনো না কোনো পণ্যের দাম বাড়ছে। গরিব যারা আছে এরা বাংলাদেশে বেচার কোনো সাধ্য নাই। 1 সপ্তাহে বেড়েছে 25 থেকে 30 টাকা। এখন দাম বাড়ার কারণ হচ্ছে গরম পড়ছে, ডিম নষ্ট হয়ে যাচ্ছে। অশান্ত মুরগির বাজারও উচ্চ মূল্যে স্থির ব্রয়লার, সোনালী সহ দেশি মুরগির বাজার। গরমে মুরগি পালন ব্যাহত হওয়ার অজুহাত থেকে মুক্তি মিলছে না ক্রেতাদের। জিনিসপত্র যেভাবে দাম বাড়তেছে এটাকে স্বস্তি বলা যায় না। যেটাই কিনতে যাচ্ছে সেটারই তো দাম বেশি। অনেক বাচ্চা নষ্ট হয়ে গেছে, রেটটা একটু বেশি। কয়েকদিন স্বস্তির পর অধিকাংশ সবজি বিক্রি হচ্ছে চড়া দরে। রাজধানীর কারণ বাজারে 1 কেজি পেঁপে বিক্রি হচ্ছে 70 টাকায়, বেগুন ঠেকেছে আবারও 100-তে। পেঁপে যেমন 80 টাকা চাচ্ছে, কেউ 70 টাকা চাচ্ছে, প্রতিটা জিনিসেরই দাম বেশি। বর্তমান বাজারে আপনার পেঁপে, বেগুন, তারপরে কাঁচামরিচ, গাজর এগুলোর দাম একটু বেশি। মাছের বাজারও বেশ গরম। 3 দিনের ব্যবধানে তেলাপিয়া মাছের কেজিতে 30 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 250 টাকায়। হাইব্রিড কই আর রুই কাতল বিক্রি হচ্ছে 250 থেকে 350 টাকার মধ্যে। তেলাপিয়া 250 বড়টা, পাকা বেচতেছে আগে বেচি 180, এখন একটু বেশি। মানুষ কিভাবে কিনবে? আমি আগে কিন্তু 2-3টা কিনতাম, এখন একটা কিনছি। ব্যবসায়ীরা যেভাবে পারছেন দাম বাড়িয়ে বিক্রি করছেন পণ্য, এমন অভিযোগ করে কঠোর তদারকির দাবি ক্রেতাদের। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। বিচারিক আদালতে ফাঁসির রায় হওয়ার সঙ্গে সঙ্গে আসামিকে নির্জন কক্ষ বা কন্ডেম সেলে রাখা যাবে না বলে রায় দিয়েছেন উচ্চ আদালত। কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত বন্দীদের 2 বছরের মধ্যে সাধারণ সেলে স্থানান্তরের নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে জামিন চাওয়ার অধিকার পাবেন ফাঁসির দণ্ডপ্রাপ্তরা। অ্যাটর্নি জেনারেল বলছেন রায়ের বিরুদ্ধে আপিল করা হবে কিনা সরকারের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত বন্দীদের রাখা হয় বিশেষ একটি কক্ষে, যাকে বলা হয় কন্ডেম সেল। 6 ফুট বাই 6 ফুট ঘরে থাকে না পর্যাপ্ত আলোর ব্যবস্থা।
দেশের ৬৮টি কারাগারে এমন নারী পুরুষ বন্দির সংখ্যা প্রায় ৩,০০০, যাদের অধিকাংশই খালাস চেয়ে আপিল করে রেখেছেন সর্বোচ্চ আদালতে। অথচ আপিল চূড়ান্ত নিষ্পত্তি হতে কেটে যায় ১৫ থেকে ২০ বছর। অনেকে খালাস পান, অনেককে ঝুলতে হয় ফাঁসির কাষ্ঠে। হাইকোর্ট তার রায়ে বলছেন, আপিল বিভাগে মৃত্যুদণ্ড চূড়ান্ত হওয়ার আগে কাউকেই রাখা যাবে না নির্জন কক্ষ বা কন্ডেম সেলে। ২ বছরের মধ্যে কন্ডেম সেলে থাকা সব বন্দীকে সাধারণ সেলে নেয়ার নির্দেশ দেন উচ্চ আদালত। হাইকোর্ট বিভাগ, আপিল বিভাগ এবং প্রশাসনিক পদক্ষেপ আছে, মহামান্য রাষ্ট্রপতির কাছে ক্ষমা প্রার্থনা। এই সব কিছু নিষ্পত্তির পরেই একজন ব্যক্তির মৃত্যুদণ্ডাদেশ চূড়ান্ত হবে এবং শুধুমাত্র তখনই একজন মানুষকে মৃত্যুর সেলে সলিটারি কনফাইনমেন্টে নির্জন কক্ষে বন্দি রাখা যাবে, তার আগে তাকে নির্জন কক্ষে রাখা যাবে না। অন্য দেশে দণ্ডপ্রাপ্ত বন্দীরা স্ত্রীর সঙ্গে সময় কাটানোর সুযোগ পান বলেও রায়ের পর্যবেক্ষণে তুলে ধরা হয়। উঠে আসে সাংবাদিক দম্পতি সাগর রুনি হত্যা প্রসঙ্গ। হাইকোর্ট বলেন, একযুগেও তদন্ত শেষ না হওয়া বিচার ব্যবস্থার দুর্বলতার প্রকাশ। এই ধরনের ডিলে যেখানে হয় সেখানে মৃত্যুর দণ্ডের সেলের আসামিকে নির্জন কক্ষে ১৫ থেকে ২০ বছর পর্যন্ত যদি বন্দি রাখা হয় তাহলে এটি হবে ডাবল পানিশমেন্ট। রাষ্ট্রপক্ষ বলছে, মৃত্যুদণ্ডপ্রাপ্ত বন্দীরা কন্ডেম সেলে নাকি সাধারণ সেলে থাকবে সেই সিদ্ধান্ত আসা উচিত আপিল বিভাগ থেকেই। সুপ্রিম কোর্ট ডিসাইড না করার মতো কোনো কিছু ফাইনাল হয় না। গভর্নমেন্টের সাথে আমি কথা বলবো, আলোচনা করব, যদি গভর্নমেন্ট আমাকে ইনস্ট্রাকশন দেয় আমি ডেফিনেটলি সুপ্রিম কোর্টে যাব। সাম্প্রতিক সময়ে দেখা যায় ১৫ থেকে ২০ বছরের অধিক সময় কন্ডেম সেলে থাকা অনেক আসামি সর্বোচ্চ আদালতে এসে নিরপরাধ প্রমাণিত হয়েছেন। জেল থেকে বের হয়ে তারা এখনও ভুগছেন কন্ডেম সেলে থাকার মানসিক যন্ত্রণায়। আফজার হোসেন, সময় সংবাদ, ঢাকা। 2 রোহিঙ্গাকে খুনের 8 দিন না পেরোতেই কক্সবাজারের উখিয়া ক্যাম্পে এবার গুলি করে হত্যা করা হলো কমিউনিটির নেতাকে। এতে আতঙ্কে সাধারণ রোহিঙ্গারা। কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প ফের অস্থির হয়ে উঠছে, বাড়ছে খুনের ঘটনাও। চলতি মাসে গুলি করে এবং গলা কেটে হত্যা করা হয়েছে রোহিঙ্গা কমিউনিটির এক নেতাসহ 3 জনকে। পুলিশ জানায়, ভোরে 10 থেকে 15 জন মুখোশ পরিহিত দুর্বৃত্ত দরজা ভেঙে তাকে তুলে নিয়ে যায়। পরে পার্শ্ববর্তী পাহাড়ের পাশে নিয়ে ইলিয়াসকে গুলি করে হত্যা করে। খুব ডর লাগে। র্যাব জানিয়েছে, নাশকতাকারীদের কাউকে ছাড় দেওয়া হবে না। রোহিঙ্গা ক্যাম্পে যদি কোনো নাশকতার পরিকল্পনা থাকে আমরা অবশ্যই তাকে এর সাথে সংশ্লিষ্ট যারা থাকবে আমরা আইনের আওতায় নিয়ে আসব। কক্সবাজারের উখিয়া ক্যাম্পে সোমবার ভোরে দুর্বৃত্তদের গুলিতে নিহত মোহাম্মদ ইলিয়াস ছিলেন সি ব্লকের হেড মাজি। কক্সবাজারের উখিয়া ও টেকনাফের 32টি ক্যাম্পে বসবাস করছে 12 লাখের বেশি রোহিঙ্গা, যাদের নিরাপত্তায় নিয়োজিত রয়েছে এপিবিএনের 3টি ব্যাটালিয়ন। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। দেশের বাইরের খবর। ভারতের লোকসভা নির্বাচনের 4র্থ দফায় 96টি আসনে ভোট গ্রহণ শেষ হয়েছে। ভোট পড়েছে 60%-এর বেশি। পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি কেন্দ্রে সহিংসতার খবর পাওয়া গেছে। বহরমপুরে তৃণমূল কর্মীর কান কেটে নেওয়ার অভিযোগ উঠেছে কংগ্রেসের বিরুদ্ধে। অন্যদিকে দুর্গাপুরে তৃণমূল কর্মীদের উপর হামলা চালিয়েছে বিজেপির সমর্থকরা। সিপিএমের কার্যালয়েও ভাঙচুর করা হয়েছে, আহত হয়েছেন বেশ কয়েকজন। খেলার খবর। টাইগার পেসার তাসকিন আহমেদের ইনজুরির মেডিকেল রিপোর্ট হাতে পেয়েছে বিসিবি। সেখানে মাংসপেশিতে চির ধরা পড়েছে বলে জানা গেছে। জিম্বাবুয়ের বিপক্ষে 4র্থ টি20তে ফিল্ডিংয়ের সময় চোট পান তাসকিন। গতকাল ম্যাচ শুরুর আগে ব্যথা বাড়লে ম্যাচ না খেলিয়ে পরীক্ষা নিরীক্ষার জন্য পাঠানো হয় গতি তারকাকে। আজ সেই রিপোর্ট হাতে পেয়েছে বিসিবির মেডিকেল বিভাগ। রিপোর্টে আসেনি ভালো কোনো খবর। বিদেশি বিশেষজ্ঞদের পরামর্শ নিতে চাইছে ক্রিকেট বোর্ড, যার জন্য অপেক্ষা বাড়ছে বাংলাদেশের বিশ্বকাপ দল ঘোষণার। আজ দল দেওয়ার কথা থাকলেও সেটা পিছিয়ে দেওয়া হয়েছে। দল ঘোষণা হবে মঙ্গলবার দুপুরে। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। কাল ঢাকায় আসছেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লো। বিদেশিদের মাতব্বরি চলবে না বলছে আওয়ামী লীগ। জনগণই আন্দোলনের ভরসা বলছে বিএনপি। স্বজনদের অপেক্ষার পালা শেষ। জলদস্যু মুক্ত এমপি আবদুল্লাহ নোঙ্গর করেছে কক্সবাজারের কুতুবদিয়ায়। কাল বোটে করে চট্টগ্রাম ফিরবেন 23 নাবিক। এবং আপিল বিভাগে চূড়ান্ত নিষ্পত্তির আগে ফাঁসির আসামিকে কন্ডেম সেলে রাখা যাবে না, আদেশ হাইকোর্টের। অন্য বন্দীদের মতো কারাগারে সুযোগ সুবিধা দেওয়ার নির্দেশ। এই ছিল সন্ধ্যার সময়ে। জনপদের সময়ের সঙ্গে থাকবেন সহকর্মী জাফর সাদিক। ধন্যবাদ ইনান।
জনপদের সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।